তোমাদের সিধর এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কারেন্ট ইভেন্টের ওপর যে গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছিলাম, তো আজকে তার 7 নম্বর সিরিজ। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, কোন সংস্থা যেটি দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে তৈরি হয়েছিল বা স্থাপন করা হয়েছিল? তো দিল্লির স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 অনুযায়ী এই সংস্থাটি তৈরি করা হয়। আমরা 4টি অপশান দেখতে পাচ্ছি, এনআইএ, ইডি, সিবিআই এবং র। খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের যে সংস্থা এগুলো। তো এর মধ্যে থাকো দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেটি আছে সেটি এর অধীনে সিবিআই তৈরি হয়েছিল, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা 1963-তে তৈরি হয় 1963 সালে। এবং এটি শান্তামান বলে একটি কমিটি, যেটা করাপশনের ওপর তৈরি হয়েছিল, তাদের সুপারিশে এই সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তৈরি হয়। তাহলে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন যেটা অ্যান্সার পেলাম, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এর অধীনে সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেটা কিন্তু তৈরি হয়েছিল। পরের কোয়েশ্চেন আমরা আসি দেখি। তার আগে দেখো বেশ কয়েকটা অপশানে আমরা এখানে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন দেখলাম ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। প্রথমে এনআইএ দেখেছিলাম। এনআইএ 2009 সালে 2008-এর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট দ্বারা তৈরি হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যারা ভারতবর্ষে কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি সেটা আমরা দেখি এনআইএ। 2008 সালে মুম্বাই অ্যাটাকের পর এই এনআইএ তৈরি করা হয়েছিল। তারপরে দেখো ইডি আরেকটা অপশান আমরা দেখেছিলাম। ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, যেটা 1956-এ তৈরি হয়। এটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ দপ্তরের অধীনে, যে রেভিনিউ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আছে, তো তার অধীনে কিন্তু ইডি কাজ করে থাকে। আরেকটি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো এরা একটা গুপ্তচর সংস্থা। ভারতবর্ষে 2 ধরনের সংস্থা আছে গুপ্তচর, বিশেষ করে যেগুলো আমাদের কাছে পরিচিত। একটি হচ্ছে আইবি আর একটি র। আইবি হচ্ছে দেশের অভ্যন্তরে, আর র হচ্ছে দেশের অভ্যন্তরীণ, এবং মেনলি তাদের কাজ হচ্ছে দেশের দেশের বাইরে তাদের দায়িত্ব কর্তব্য পালন করা। তারা বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্সমূলক কাজগুলো করে থাকে ভারত সরকারের হয়ে। তো রয়ের যেটা আমরা ফরমেশন দেখি সেটা 1968-এ। আর এই র কোন দপ্তরের অধীনে কাজ করে? আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে কিন্তু র কাজ করে থাকে। তো আমরা 3টা অর্গানাইজেশন দেখলাম, এবং 1 নম্বর কোয়েশ্চেনের যেটা আমরা অ্যান্সার পেলাম, দিল্লি স্পেশাল পুলিশ যে এস্টাবলিশমেন্টের অ্যাক্টের অধীনে সিবিআই তৈরি হয় কত সালে? 1963-তে। এবং এই সংস্থাটি তোমরা জানো শান্তামান কমিটি বলে একটি কমিটি তৈরি হয়েছিল, যারা করাপশনের ওপর তাদের ফরমেশন হয়েছিল, এবং তাদের সুপারিশে কিন্তু সিবিআই তৈরি হয়েছিল। পরের কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা। তো এটি কত সালে তৈরি হয়েছিল? ভারতবর্ষের যে খুব সেন্ট্রালি খুব যে গুরুত্বপূর্ণ এক্সামগুলো এরাই সাধারণত আমরা দেখতে পাই কন্ডাক্ট করে থাকে বেশিরভাগই। তো এই যে এনটিএ সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা কত সালে তৈরি হয়েছিল? 2017 সালে এনটিএ এই এজেন্সিটা তৈরি হয়। আর কোন মন্ত্রকের অধীনে এরা কাজ করে? মিনিস্ট্রি অফ এডুকেশন, ভারত সরকারের যে শিক্ষা দপ্তর আছে সেই শিক্ষা দপ্তরের অধীনে কিন্তু কাজ করে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, গার্হস্থ্য সহিংসতা থেকে নারীর সুরক্ষা আইন, বা যেটাকে আমরা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এগেনস্ট ওম্যান, যে এটা প্রিভেনশন অফ ওম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, বা যেটাকে গার্হস্থ্য সহিংসতা থেকে নারীর সুরক্ষা আইন, এটা কোন বছর পাশ হয়েছিল? এটি 2005 সালে পাশ হয়। এবং এই আইনটাতে বলা হয় যে কয়েক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মধ্যে যদি টাইপসগুলো আমরা দেখি, ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ভার্বাল অর ইমোশনাল অ্যাবিউজ, এবং তার সাথে ইকোনমিক অ্যাবিউজ, এগুলো কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের অধীনে ফেলা হয়েছে। এছাড়াও তোমরা জানো যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর অধীনে
একটা সেকশন অ্যাড করা হয়েছিল ভারতবর্ষের আইপিসির অধীনে, সেটা 498-এর, খুব গুরুত্বপূর্ণ 498-এর, এটা কিন্তু মাথায় রাখবে। এটা সেকশন আমাদের আইপিসি সেকশন অনুযায়ী বা ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন অনুযায়ী। এই 2005 সালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এলেও এটা লাগু হয়েছিল কিন্তু 2006 সালে, এটা কিন্তু মাথায় রাখবে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, অপারেশন মেঘদূত। অপারেশন মেঘদূত কিসের সাথে সম্পর্কিত? অপারেশন মেঘদূত হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের সাথে সম্পর্কিত। এই অংশটি একসময় ভ্যাকেন্ট থেকে যায়, কিন্তু 1984 সালে 1984-এ আমাদের ইন্ডিয়ান আর্মি এবং তার সাথে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি দল, তারা এই সিয়াচেন যে অংশটা সেখানে উত্তোলন করেন এবং ভারতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে 1984 সালে এই জায়গাটা ভারতীয় যে আর্মির কন্ট্রোলে আসে বা ভারত সরকারের কন্ট্রোলে আসে। সিয়াচেন জানো পৃথিবীর উচ্চতম যে যুদ্ধক্ষেত্র বলা হয় বা ব্যাটেলফিল্ড বলা হয়, এই সিয়াচেনের অবস্থানটা হচ্ছে এই জায়গাতে। তাহলে কত সালে এই সিয়াচেনটাকে আমরা আমাদের দখলে নিয়েছিলাম? সেটা হচ্ছে অপারেশন মেঘদূতের মাধ্যমে। সেটা কত সাল? 1984-এ। তো সুতরাং 1984 যদি হয় তাহলে অপারেশন মেঘদূত প্রায় 40 বছর, এই বছরে 40 বছর কিন্তু আমরা এটা পদার্পণ করলো। তাহলে অপারেশন মেঘদূতের মাধ্যমে সিয়াচেনটা কিন্তু ভারতবর্ষের অধীনে আসে। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ বা যেটাকে আমরা জিআই ট্যাগ বলি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। তো এই জিআই ট্যাগ কোন আইনের অধীনে দেওয়া হয়? অপশান এ বলছে কপিরাইট অ্যাক্ট, খুব গুরুত্বপূর্ণ। কপিরাইটের এগেনস্টে নিউ ডিজাইন অ্যাক্ট আছে, পেটেন্ট অ্যাক্ট আছে 1970-এ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি জিআই ট্যাগটা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটা যেটা দেওয়া হয়, সেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 অনুযায়ী ভারতবর্ষে এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটি দেওয়া হয়। এটা মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে আসে, কমার্স অ্যান্ড যে এক্সপোর্ট আমাদের মিনিস্ট্রি আছে তার অধীনে চলে আসে। তো এই যে ট্যাগটি বর্তমানে প্রথম দেওয়া হয়েছিল 2004 সালে দার্জিলিং চায়ের মাধ্যমে, এবং এখনো পর্যন্ত আমরা প্রায় 643টি এই ধরনের জিআই ট্যাগ দেখে থাকি ভারতবর্ষ বিভিন্ন পণ্যের ওপর। তো এই জিআই ট্যাগ তাহলে এই 1999 সালের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। পরের কোয়েশ্চেন আমরা দেখি। আচ্ছা, এই যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, এটি যেটা দেওয়া হয় একটি অ্যাক্ট, মানে ইন্টারন্যাশনাল একটি চুক্তি হয়েছিল যেটাকে ট্রিপস বলা হয়, WTOর অধীনে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অধীনে, ট্রেড রিলেটেড আসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো এর অধীনেই প্রত্যেকটা দেশে কিন্তু এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগটি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে এর পরের যে কোয়েশ্চেনটা আমরা দেখি কি আছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে ফাসাই বলি। এই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এদের সদর দপ্তর কোথায়? এদের সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে। অপশান বি আনসার হচ্ছে নতুন দিল্লিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর। ভারতবর্ষের যে ফুড সেফটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটি একটি সংস্থা। আচ্ছা, এই যে সংস্থাটি তৈরি হয়েছিল কত সালে? এই সংস্থাটি তৈরি হয়েছিল 2008 সালে, এবং কোন মন্ত্রকের অধীনে যদি আমরা দেখি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মানে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ যে মন্ত্রক আছে ভারত সরকারের, তার অধীনে কিন্তু এই ফাসাই যে সংস্থাটি আছে ফুড সেফটির, তারা কাজ করে থাকে। আমরা এর হেডকোয়ার্টার দেখলাম নিউ দিল্লিতে, কিন্তু এর 4টে রিজিওনাল যে হেডকোয়ার্টার সেটাও আছে, রিজিওনাল অফিস। আমরা যদি পূর্ব দিকে দেখি তাহলে ইস্টে আছে কলকাতা, ইস্টের দিকে আছে কলকাতাতে আছে। আচ্ছা, আর উত্তরের দিকে হচ্ছে গাজিয়াবাদ উত্তরপ্রদেশের, পশ্চিমে হচ্ছে মুম্বাই, এবং দক্ষিণে হচ্ছে চেন্নাই। এই 4 শহরে কিন্তু রিজিওনাল অফিস আছে এই ফাসাই সংস্থাটির। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, গ্রুপ অফ 7, খুব রিসেন্টলি ইতালিতে এই সংস্থার বা G7 বলে যে যাদের আমরা একটা গ্রুপ জেনে থাকি, তাদের যে অ্যানুয়াল সামিট বা বার্ষিক যে সভা সেটা আয়োজিত হচ্ছে ইতালিতে। তো এখানে আমাদের কোয়েশ্চেন বলেছে যে গ্রুপ অফ 7-এর নিচের কে সদস্য নয় বা কোন দেশটি সদস্য নয়? অপশান এ জাপান, ফ্রান্স আছে, তারপর সিতে জার্মানি বলছে, ডিতে ইন্ডিয়া বলছে। আমাদের প্রধানমন্ত্রী তোমরা দেখেছো যে
তিনি এই গ্রুপ অফ সেভেনের যে সভা সেখানে যোগদান করতে গেছেন ইতালিতে। তো এখানে অ্যান্সার দেখো অপশান ডি হবে। ভারত হচ্ছে এই সংস্থার কিন্তু বা G7-এর সদস্য রাষ্ট্র নয়, কিন্তু আমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, অবজারভার হিসাবে আমন্ত্রণ করা হয়েছে। তো ভারত হচ্ছে এখানকার সদস্য নয়। যদি আমরা দেখি যে G7-এর কারা মেম্বার, G7-এর মেম্বার হচ্ছে কানাডা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এছাড়াও ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে তাদেরকেও কিন্তু এখানে একটা তাদের প্রত্যেক যে সভাতে কিন্তু আমন্ত্রিত করা হয়। তো এই 7টি মেম্বার দেখলাম। তো এই 7টি মেম্বার যদিও এরা 7জন ছিল না, আগে ছিল কিন্তু G8 মানে গ্রুপ অফ 8, সেখানে 8টি দেশ ছিল। এই 8টি দেশ হঠাৎ করেই আমরা দেখতে পাবো যে 7টা কিভাবে হলো বা G8 থেকে G7 কি করে হলো। তো G7-এর ক্ষেত্রে যদি আমরা দেখি 2014 সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া বলে যে প্রদেশটি দখল করে নেয়, সেই সময়তে রাশিয়াকে কিন্তু এখান থেকে দ্য হেগ শহরে যে অনুষ্ঠিত হয়েছিল G7-এর একটা সভা, সেখান থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছিল। তো সুতরাং এই জায়গা থেকে আমরা G8 থেকে G7টাকে পেয়েছি বা গ্রুপ অফ 7কে পেয়েছি। এছাড়া আরেকটি সংস্থা আছে আমরা জানি খুব ইম্পর্টেন্ট, G20 সাবমিট জানো ভারতবর্ষে 2024-এ অনুষ্ঠিত হয়েছে। তো এই G20 সাবমিট এটি আমরা দেখতে পাবো ভারতবর্ষ কিন্তু এর সদস্য রাষ্ট্র, বাকি G7-এর আমরা বা G8-এর কোনো সদস্য রাষ্ট্র নই বর্তমানে, যদিও G8 নেই, এটা G7-এ পরিণত হয়েছে। তো এটা 60-এর দশকে যারা শিল্পোন্নত এবং ইকোনমিক্যালি একটু ডেভেলপড ছিল, তো সেই দেশগুলোকে নিয়ে কিন্তু এই গ্রুপ অফ 7 বা G7 দেশগুলো তৈরি হয়েছিল। পরের কোয়েশ্চেনে আমরা আসি। আশফা বলে একটি আইন আছে জানো, যেটাকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আমরা বলি বা যেটাকে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বলি। তো এই অ্যাক্টটি হচ্ছে যেখানে ইনসার্জেন্সি অনেক বেশি বা যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ অনেকাংশে বেশি, সেই জায়গাতেই কিন্তু সেনাবাহিনীর এই যে বিশেষ ক্ষমতা বা যেটাকে আমরা আশফা বলছি সেটা লাগু করা যায়। তো বলেছে যে এখানে কোন স্টেটে সেটা নেই। তো এখানে দেখো অপশান 4টি আছে, 4টি নর্থ ইস্টের স্টেট, মণিপুর, ত্রিপুরা, আসাম এবং নাগাল্যান্ড। তো বর্তমান যদি সিচুয়েশন দেখি, ত্রিপুরায় কিন্তু এই আশফা নেই, যদিও ত্রিপুরাতে কিন্তু আগে ছিল, বর্তমানে সেটা নেই। তো বর্তমান সময়ে কোন কোন রাজ্যগুলোতে এই আশফা লাগু আছে সেটা যদি দেখি, তাহলে নাগাল্যান্ডে আছে, আসামে আছে, মণিপুরে আছে, অরুণাচল প্রদেশে আছে, মেঘালয়ে আছে এবং এরই একটি আলাদা ভার্সন জম্মু কাশ্মীরে আছে। তো এগুলো এই রাজ্যগুলোতে বর্তমানে আশফা আছে। কিন্তু আশফা যে আইনটা সেটা কোথা থেকে উইথড্র করা হয়েছে, যেমন ত্রিপুরা থেকে উইথড্র করা হয়েছে আমাদের যেটা কোয়েশ্চেনের আজকে অ্যান্সার, তারপরে মিজোরাম থেকে উইথড্র করা হয়েছে এবং পাঞ্জাবে একসময় কিন্তু পাঞ্জাব এবং চণ্ডীগড়ে যেন খালিস্তানপন্থীদের যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তারা খুবই সেই জায়গায় ইনসার্জেন্সি কার্যকলাপের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। তো এক্ষেত্রে দেখো এই জায়গাগুলো থেকে যেহেতু আর নেই, এই ত্রিপুরা, মিজোরাম, পাঞ্জাব এবং চণ্ডীগড় থেকে আশফা কিন্তু উইথড্র করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। বাকি এই রাজ্যগুলোর মধ্যে যেমন নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং জম্মু কাশ্মীরে আশফা কিন্তু আছে বা সেনাবাহিনীর যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা লাগু হয়েছিল কবে, 1958 সালে কিন্তু এটা প্রথম এনাক্ট হয় বা লাগু হয়েছিল এই আশফা আইনটা। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা যেটাকে আমরা বলি ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এটা তৈরি হয়েছিল কোন কমিটির সুপারিশে বা কোন কমিটির রেকমেন্ডেশনে বা কোন কমিশনের, সেটা যদি আমরা দেখি তাহলে অপশান এ অ্যান্সার হবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কবে তৈরি হয়েছিল যদি আমরা দেখি, তাহলে ঠিক স্বাধীনতার পরবর্তী সময়ে 1948-এ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তৈরি হয়, যার হেড ছিলেন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, এই ব্যক্তি ছিলেন এর হেড। এই কমিটির সুপারিশেই পরবর্তী সময়ে আমরা ইউজিসি ফর্ম হতে দেখি। ইউজিসি কবে তৈরি হয়েছিল, ইউজিসি তৈরি হয়েছিল 1953 সালে, কিন্তু তখন সেটা আইন করে বিধিবদ্ধ করা ছিল না বা স্ট্যাচুটরি অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি ছিল না। তো কত সালে এটা স্বীকৃতি পায়, 1956 সালে পার্লামেন্টে আইন পাশ করে একে স্ট্যাচুটরি স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল বা বিধিবদ্ধ সংস্থার তকমাটা দেওয়া হয়েছিল। যে সংস্থাগুলো পার্লামেন্টে আইন করে তৈরি করা হয়েছে
তাদেরকে আমরা বিধিবদ্ধ বা স্ট্যাচুটরি অর্গানাইজেশন বলি, আর যেগুলো নেই তাদেরকে অবিধিবদ্ধ সংস্থা বলে বা আনস্ট্যাচুটরি অর্গানাইজেশন বলে কিন্তু সম্বোধন করে থাকি। এটা প্রথম তৈরি হয় 1953 সালে, পরবর্তী সময়ে আমরা 1956 সালে এটাকে বিধিবদ্ধ সংস্থায় রূপান্তরিত করি। তখন এটা পার্লামেন্টে বিল পাস করে এটাকে রূপান্তরিত করা হয়। তাহলে ইউজিসি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম 1953-তে, 1956-এ এটা বিধিবদ্ধ সংস্থায় রূপান্তরিত হচ্ছে পার্লামেন্টের অ্যাক্ট পাস করে। আর আগেই বললাম যে ইউজিসি কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটা 1948 সালে তৈরি হয়, যার সভাপতি ছিলেন কিন্তু ডক্টর এস রাধাকৃষ্ণন, ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। পরের কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাপুয়া নিউ গুয়ানা? তো এই পাপুয়া নিউ গুয়ানা বা নিউ গিনি যে দেশটি আছে, বর্তমান সময়ে যে টি-20 বিশ্বকাপ চলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং তার সাথে মানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে, তো সেখানে তোমরা দেখেছো এই পাপুয়া নিউগিনি দেশটা কিন্তু পার্টিসিপেট করেছে। তো এদের রাজধানীর নামটা জানতে চেয়েছে। তো এদের রাজধানী যদি আমরা দেখি তাহলে অপশান বি অ্যান্সার হবে পোর্ট মোর্সবে। পোর্ট মোর্সবে হচ্ছে এদের রাজধানী। তো এই যে দেশগুলি আছে এই দেশগুলির মানে আমরা যদি দেখি এটা দ্বীপ রাষ্ট্র, এদের অবস্থান হচ্ছে ঠিক অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া আছে, ঠিক অস্ট্রেলিয়ার ওপরে দক্ষিণ পশ্চিম যে আছে প্রশান্ত মহাসাগর, সেখানে অবস্থান করছে পাপুয়া নিউ গুয়ানা বলে বা নিউ গিনি বলে যে দেশটি, তার রাজধানী আমরা পাচ্ছি পোর্ট মোর্সবে। এছাড়াও পোর্ট অফ স্পেন হচ্ছে ত্রিনিদাদের রাজধানী, কিংস্টন হচ্ছে জামাইকার রাজধানী, আর উইন্ডহক হচ্ছে নামিবিয়ার রাজধানী। তো নামিবিয়াও কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করছে, তো আমরা দেখতে পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, শ্রীমাতা বৈষ্ণব দেবী মন্দির খুবই রিসেন্টলি একটা সন্ত্রাসবাদী যে আক্রমণ, যার এর শ্রদ্ধা মানে যার ভক্তরা বা যারা এই দর্শনার্থী ছিলেন এই মন্দিরের, তাদের বাসে আক্রমণ হয়েছিল। তো এই শ্রীমাতা বৈষ্ণব দেবী টেম্পল এটা কোথায় অবস্থিত, কোন ইউটি বা স্টেটে অবস্থিত? তাহলে আমরা দেখতে পাবো এটা জম্মু কাশ্মীরে অবস্থিত কাটরা বলে একটি জায়গা আছে। জম্মু কাশ্মীরের কাটরা বলে একটি জায়গা আছে, যেটি কিন্তু একটি শক্তিপীঠ নামে পরিচিত। শ্রীমাতা বৈষ্ণব দেবী মন্দির এই কাটরার, জম্মু কাশ্মীরের কাটরাতে কিন্তু অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বারবার আমরা কোয়েশ্চেন পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা যেটাকে সিআইএসএফ বলছি, তো এই সিআইএসএফ কবে তৈরি হয়েছিল? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যে সিকিউরিটি ফোর্স এটা 1969 সালে তৈরি হয়। এই সিআইএসএফ 1969 সালে তৈরি হয়, যার হেডকোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি নতুন দিল্লিতে। এবং কোন মন্ত্রকের অধীনে এটা কাজ করে? এরা হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার বা যেটাকে আমরা স্বরাষ্ট্র দপ্তর বলি। তো এই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কিন্তু সিআইএসএফ কাজ করে। এছাড়াও 1962 সালে আমরা দেখতে পাই যে আইটিবিপি তৈরি হয়েছিল। আইটিবিপি হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। এছাড়া 1965 সালে তোমরা জানো ভারত পাকিস্তান যুদ্ধের পর বিএসএফ তৈরি হয়েছিল এবং 1985 সালে এসপিজি গঠন করা হয়েছিল। এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, যেটা প্রধানমন্ত্রী এবং তার কিছু ক্ষেত্রে তার পরিবারকে সুরক্ষা দেয় কিন্তু এই এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। আর বিএসএফ তোমরা জানো ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডারে, ইন্ডিয়া প্লাস পাক বর্ডার এবং ইন্ডিয়া প্লাস বাংলাদেশ বর্ডারে কিন্তু এই বিএসএফ পাহারা দিয়ে থাকে। আর এছাড়াও আইটিবিপি তোমরা জানো ইন্দো তিব্বতিয়ান যে বর্ডার আছে বা যেটা ওই চায়না দখলকৃত তিব্বতের যে বর্ডার আছে সেখানে তারা কিন্তু পাহারা দিয়ে থাকে। তো আমরা এই যে সিআইএসএফটা পেলাম, তারা ফর্ম হয়েছিল কত সালে? 1969 সালে। বর্তমানে প্রায় 2 লাখের কাছে এদের কিন্তু সদস্য আমরা দেখতে পাই। নেক্সট দেখো, এই আজকের যে 7 নম্বর যে ক্লাসটি ছিল, আমাদের এই যে সিরিজটি চলছে কারেন্ট ইভেন্টের ওপর জেনারেল স্টাডিজের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তো এই 7 নম্বর যে সেটটি আজকের এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাস ভালো লাগে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের এই যোগাযোগের মাধ্যমগুলোয় জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।